স্মৃতির জানালায় একা। গৌতম ব্যানার্জি। আজ সুদীপের জন্মদিন। ৭৪-এ পা রাখল। এই বয়সেও ঋজু শরীর। লাঠি বা অবলম্বনের এখনও পর্যন্ত প্রয়োজন পড়েনি। পাড়ার পরিচিত জনেরা ঠাট্টা করে বলে বয়স বাড়িয়ে বলছে ৭০-৭১-এই সব জবুথবু লাঠিধারী। সরকার আর ব্যাংক জানে আসল বয়স খোঁজ নিতে পারেন। অবসরকালীন ভাতা তো সরকারই দেয়। এর জন্য আমার কৃতিত্ব কিছু নেই। সুস্থ থাকার কৃতিত্ব সব ঈশ্বরের আর শুভ্রার। এই দিনে মন্দিরে এসে সেই পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরে মাথায় ফুল ঠেকিয়ে প্রসাদ খাইয়ে দিত। শুভ্রার অবর্তমানে এখন সুদীপ নিজেই এসে মাকে প্রণাম আর কৃতজ্ঞতা জানিয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর এই নাগরিকের প্রতি বদান্যতার জন্য। দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জন্য কম ভুগতে হয়নি। ফুটবল এরা পায় পায় ঘুরবে, আজ্ঞাবহ দাস হয়ে হুকুম তামিল করে জীবন কাটিয়ে দেবে। অর্থই বল, রূপ প্রলোভনের ফাঁদ। ফাঁদ পেতে ধরো আর খাঁচায় পড়ো। পোষা পাখির মতো দানা খেয়ে চিচি করবে, গলার জোর থাকবে না। পূরবী এটাই চেয়েছিল। মন্দিরে মাকে প্রণাম করতে এসে ভিড়ের মাঝে পূরবীকে দূর থেকে দেখতে পেয়ে ফিরে যাচ্ছিল সুদীপ। চোখের দৃষ্টি চালসে হলেও ছানি পড়েনি, চশমাতেই চলে যায়। রাতে একটু অসুবিধে হয়, গাড়ির আলোয় চোখ ধাঁধিয়ে যায়। কিছুক্ষণ সয় নিয়ে আবার পথ হাঁটে। থেমে গেলে চলবে না জীবনের। পথে একবার চলা শুরু করলে শেষ পর্যন্ত যেভাবেই হোক যেতে হবে। পূরবীর বয়স হলেও নিজেকে এখনও ঝকঝকে রেখেছে। হয়তো পার্লারে যায়, পয়সার অভাব নেই। স্কুল শিক্ষিকা, ছাত্রছাত্রী পড়িয়ে বাড়তি রোজগারের সুযোগ ছিল। অহংকারীও হয়ে উঠছিল ক্রমশ। দুজনে সমকক্ষ হলেও নিজের মধ্যে অদৃশ্য আড়াল তৈরি করে তুলছিল। ভালো লাগত না সুদীপের। প্রেমের আবার আড়াল কি? প্রেম খোলা বইয়ের মতো, এক সাদা খাতা, যেখানে দুজনেই মনের কথা লিখে যাব। পূরবীর কাছ থেকে সরে আসবার আগেই পূর্বী নিজেই সরে গেছিল। যে মানুষের মনে উচ্চাকাঙ্ক্ষা নেই সে বেশি দূর এগোতে পারে না। ভাবো সুদীপ, ভাবো। ভবিষ্যতের কথা চিন্তা করো। পার্কে, গঙ্গার ধারে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম খেয়ে আর কতদিন চলবে? দেখো পূর্বী, আমি গরিব ঘরের ছেলে, মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। স্বপ্নও যেমন দেখি না, প্রত্যাশাও করি না। তোমার সঙ্গে ভালোবাসাবাসিটা হঠাৎ হয়ে গেল। এর মধ্যে অঙ্ক যেমন ছিল না, ঠকানোর ইচ্ছেও আমার নেই। এতদিন বাদে যদি তোমার মনে হয় একসাথে চলা সম্ভব নয়, তুমি তোমার নিজের ইচ্ছেও চলতে পারো। তাড়িয়ে দিচ্ছ? দেখো পূর্বী, হাত ধরাটা যতটা সহজ সেই হাত ধরে দীর্ঘদিন পথ চলাটা ততটাই কঠিন। চড়াই উতরাই, কর্দমাক্ত সেই পথ, যে কেউ পিছলে বা হড়কে পড়তে পারে। অন্য হাতটাকে শক্ত করে ধরে রেখে পথ চলাটাই জীবন। এখন তুমি সেটা কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। কি গো সুদীপ, দেখেও না চেনার ভান করে পালিয়ে যাচ্ছ। আমার এসব ভালো লাগে না। ৩০-৪০ বছর বাদে দেখা হবে। গরুর জাবনা কাটার মতো স্মৃতির রোমন্থন। ও সব গল্পে, নাটকেই ভালো। যে বইয়ের পাতা বন্ধ হয়ে গেছে তাকে আবার খুলে পড়ার কি দরকার? আমার পড়ার বিষয় এখন আলাদা, তোমারটা জানার আর আমার আগ্রহ নেই। এখনও এত রাগ তোমার? দেখো, কথার জালে আর জড়িও না, আমার আর ভালো লাগে না। দেরি হচ্ছে দেখে নাতনি খুঁজতে বেরিয়ে এদিকেই চলে আসবে, জানে আমি কোথায় যাই। কোথায় যাই বলার আগে এই দিনটা বাদ দিলে কেন? আজ ৭৪-এ পড়লে, তাই না? আমিও এই দিনটার হিসেব রাখি, যতই তুমি দূরে সরে যাও না কেন। আমি তোমার কাছে হিসেব চাইনি, তুমি কি করো আমার জানতে ইচ্ছেও করে না। অনেক কষ্টে ঘা আমি শুকিয়ে ফেলেছি। বউ, মেয়ে, নাতনির কথাই ভাবি, অন্য ভাবনার অবকাশ নেই। শুভ্রা তো আর নেই, ওর স্মৃতি আছে। বেঁচে থাকলে আজ আমায় এখানে দেখতে পেতে না, ও নিজে এসে পুজো দিয়ে যেত। তুমি শুধু তারিখটাই মনে রাখো, সংখ্যাটাই চেনো। আজ জন্মদিন, যেতে দাও আমায়। তোমার নাতনির নামটা অন্তত বলে যাও। মেয়ের নামটা তো জানি, মনীষা। তার মেয়ের নাম মঞ্জরি। মেয়ের নাম জানলে কি করে? যেভাবে তোমার বিয়ের কথা, বউ শুভ্রার নাম জেনেছি সেভাবেই। তোমার আমার মাঝে আরও অনেক বন্ধু ছিল, ভুলে গেলে? মঞ্জরি, বেশ মিষ্টি নাম। মুকুল, অঙ্কুর, কচি। তুমি রেখেছ? না, শুভ্রার দেওয়া। এবার বাড়ি ফিরে যাও। যদি কখনো ইচ্ছে করে এই মন্দিরে প্রতি অমাবস্যায় আমি আসি, এখানে আমায় দেখতে পাবে। অমাবস্যায় কেন? অমাবস্যায় অন্ধকারের শেষ, শুক্লপক্ষ বা আলোর আগমন। তুমি তো আলো নিভিয়েই দিয়েছিলে, এখন আবার কোন আলোর সন্ধান? মনীষা আসেনি, এসে পড়বে এবার। ট্রেন লেট। অবিনাশ কি এবারেও আসবে না? বাবা, খালি মিটিং, অফিসের, পার্টির। বাড়িতে শুধু ইটিং। আমার সাথে খুব ঝগড়া হয়। মনীষা কিছু বলে না। মা, দিদার মতো। তুইও তো তোর দিদার মতো।
আমি কেবল অবাক হয়ে দেখি। এত দেরি করো কেন দাদু? চিন্তা হয় না বুঝি? তোর দিদা বলতো, তোমার ফিরতে দেরি হলে খুব চিন্তা হয়। তোর দিদা 2 সেট জামা প্যান্ট বিছানায় সাজিয়ে রাখত অফিস যাবার সময়, যেটা আমার পছন্দ হবে পরার জন্য। আজ দেখলাম তুই 3 সেট বিছানায় রেখে দিয়েছিস। দিদার সঙ্গে আমি তোকে গুলিয়ে ফেলি প্রায়ই। শোনো দাদু, দিদা মারা যাবার সময় মাকে কি বলে গেছিল, পাশে দাঁড়িয়ে আমি সব শুনেছি। বাবাকে একটু সময় সুযোগ পেলে দেখিস মা, মানুষটা বড় একা হয়ে গেল। দাদু, চান করে এসো, শরবত করে দিচ্ছি, খালি পেটে থাকার দরকার নেই, আজ বাড়িতে খাওয়া হবে না। 3 জনেই বাইরে খেতে যাব। কিন্তু তোর মা এসে গেছে। ট্যাক্সির দরজা বন্ধ করার আওয়াজ পেলাম। চতুর মেয়েরা ফুটবল ছেলেদের গন্ধ পায়, দেখলে চিনে নিতে অসুবিধা হয় না, লক্ষ্যবস্তু বানিয়ে নেয়। পূর্বেও কিছুদিন বাসস্ট্যান্ডে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে সুদীপকে লক্ষ্যবস্তু স্থির করে নিয়েছিল। 2য় শ্রেণীর হেরো নাগরিক সুদীপ বুঝতে পারেনি ভবিষ্যতের আজ্ঞাবহ দাসের সন্ধান করছে পূরবী। তোমার ওই ছলছল চোখের জল এর আগে আমি অনেক দেখেছি, পুরুষ ঘায়েল করার মারাত্মক অস্ত্র। আহত পুরুষ দুবার আহত হয় না, মারা যায়। আমিও মারা গেছিলাম সেদিন। পথ ছাড়ো, যেতে দাও। পথ ছাড়েনি, কিছুক্ষণ আটকে রেখে খানিকটা জানিয়ে বন্ধ করে রাখা বইয়ের শেষের পাতা পড়ার আহ্বান জানিয়ে চলে গেল। পূরবী বিজলিবাতি, উজ্জ্বল আলো, শুভ্রা প্রদীপের স্নিগ্ধ আলো, ঘর আলোকিত করে রাখে, চোখ ধাঁধায় না। রকেট গতির প্রেম, প্রেমে আবেগ নেই, স্বপ্নও নেই, উচ্ছ্বাস আর চঞ্চল গতি। শুভ্রার প্রেমে উচ্ছ্বাস নেই, আবেগ আর স্বপ্ন ছিল। কখনো শুভ্রা সুদীপকে আজ্ঞাবহ দাসে পরিণত করতে চেষ্টাও করেনি। সুদীপ শুভ্রার আচার আচরণে, কাজে কর্মে, ভালোবাসায় নিজেই ধীরে ধীরে আজ্ঞাবহ হয়ে উঠল। নতুন ওঠা ফুলকপি আমাদের মতো সংসারে কেউ কেনে? কাঁচা থাকে, ভীষণ তেল টানে, গ্যাসের খরচ, আর খাবার পর পেট ফাঁপে। না জেনে শখ করে যখন এনেছ, ফুলকপির রসা বানিয়ে দেব। একটু ভেবো গো, মেয়ের বিয়ের সঞ্চয়ের থেকে একটু একটু করে করতে হবে, তবেই না বিয়ের কথা ভাবতে পারব। বরবটি, বিনস, গাজর এসব সেদ্ধ করে হালকা তেলে রান্না করলেও খেতে সুস্বাদু আর পুষ্টিকর। জানো, আমাদের গ্রাম বাংলায় সস্তার পুষ্টিকর খাবার হলো কন্দ, কচু, ওল, আলু জাতীয়। মেয়ে বড় হচ্ছে, এখন আর চুনো মাছ আনলে হবে না। কাটাপোনা বা সামুদ্রিক মাছ এনো, তবে সপ্তাহে 3 দিন, বাকিটা ডিম ভেজে সামলে নেব। জানো, মনীষা আজ আমায় কি জিজ্ঞেস করেছে? কি লজ্জা, কি লজ্জা! আজকালকার দিনের মেয়ে মাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ গো মা, তোমাদের কি লাভ ম্যারেজ? বলতে তো পারতে, লাভ না থাকলে এতদিন একসাথে থাকলাম কি করে। না, না, ওসব কথা আমি বলতে পারবো না, তোমাকে জিজ্ঞেস করতে বলেছি। বাহ রে, আমার দিকে ঠেলে দিলে। শুভ্রার সঙ্গে আমার প্রেম করেও বিয়ে হয়নি, বিয়ের আগে দেখাও হয়নি। দেখতেও যাইনি শুভ্রাকে। যখন শুনলাম সভ্য, ভদ্র, মাঝারি মানের দেখতে, সবচেয়ে বড় যেটা স্কুল শিক্ষকের আদর্শে মানুষ। না করিনি। বিয়ের পর বউকে দিয়ে নাটক, যাত্রা, সিনেমা করিয়ে রোজগার করব না, যখন সাদাসিধে, সরল সহজ মেয়েকে বিয়ে করলেই সুখী হব। শুভ্রার চিন্তা তখন ছিল অন্য রকম। জানতো, দুশ্চিন্তায় রাতে ভালো করে ঘুম হতো না। দেখতে এলো না কেন? কোনো খুঁত নেই তো, ট্যারা, ল্যাংড়া অথবা কানা? কানে ঠিকঠাক শুনতে পায় তো? ফর্সা না কালো? অদ্ভুত সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। পান পাতা সরিয়ে তোমায় যখন প্রথম দেখলাম, মাথা আমার ঘুরে গেছিল। এ যে রাজপুত্তুর, এত লম্বা, গলায় মালা দেব কি করে? তুমি ঝুঁকে পড়ে মালাটা গ্রহণ করলে। সেদিন থেকেই তোমার প্রেমে পড়লাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার যা হয় হোক, তোমাকে সুখী দেখার জন্য যা যা আমায় করতে হবে সব আমি করব। স্বার্থ আত্মসমর্পণ। আমাদের দুজনের মধ্যে কোনো আড়াল থাকবে না। মাত্র 5 দিনের জ্বরে আড়ালে চলে গেল শুভ্রা। নতুন রোগ, এনকেফ্যালাইটিস। একা, বড় একা লাগে শুভ্রা। 74 বছরের দেহটাকে আর কতদিন টেনে হিচড়ে বইতে হবে জানি না। তোমার সাজানো গোছানো সংসার পড়ে রইল এখানে। জন্মদিনে মাথায় ফুল ঠেকিয়ে অনেকক্ষণ মাথায় হাত রেখে বিড়বিড় করে কি বলতে জানি না। আজ বুঝতে পারি, প্রার্থনা করতে যেন আমি সুস্থ থাকি, দীর্ঘায়ু হই। মঞ্জরি দিল্লিতে মাস্টার্স করবে, চলে যাবে এখান থেকে। তোমাকে একলা এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। কে দেখবে? বয়স এখন অনেক। ঠিক করেছি ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য আবাসনে মুখোমুখি ফ্ল্যাটে নিয়ে যাব তোমায়। আমার কাছেই থাকবে। মনীষা এক নাগাড়ে সব বলে গেল। আমি তো যাব না মা, এখানে তোর মা পড়ে থাকবে, আমি চলে যাব দূর দেশে। একেবারেই যাব তোর মায়ের দেশে।
ওই যে আজ যেখানে বেসিন, সেখানে দেওয়ালে ঠেস দিয়ে পাশে রাখা জলভর্তি বালতিতে ডুবিয়ে রাখা আনাজ তুলে বটিতে কাটতে কাটতে কত কথা বলতো, স্বপ্ন দেখত। এই ডাইনিং টেবিলটা ছিল না, মেঝেতে আসন বিছিয়ে খেতে দিত আমায়। দেখবি তোর মায়ের বোনা সেই রঙিন আসন, যত্ন করে তুলে রেখেছিল তোর মা। এসব আসবাবপত্র তোর লেখাপড়ার খরচ, সংসার খরচ বাঁচিয়ে সব করেছিল। বয়স হচ্ছে, আর হাঁটু মুড়ে খেতে বসতে পারবে না, টবিল এলো, এরকম সব কিছুই সাজিয়ে নিয়েছিল। কখনো আমাকে বলেনি, এবার এটা কেন? সব সংসারের খরচ বাঁচিয়ে যেদিকে তাকাবো সেদিকেই তোর মাকে দেখতে পাই। ওকে ছেড়ে আমি যেতে পারবো না, একা থাকবে। যদি কিছু হয় তখন? আমার কিছু হবে না, হতে দেবে না তোর মা, হাত দিয়ে ধরে ফেলবে, শেষ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।